অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস দিন যায় রাত যায়। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ৪টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি দিন যায় রাত যায় উপন্যাসটির ৫ম পর্ব। বাবাকে সঙ্গে নেওয়া হলো না। বাবা যেন আর টেনশন সহ্য করতে পারছিলেন না। দুপুরে মাকে নিয়ে তিস্তা বের হলো। বাইরে পা দিয়েই তার অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। যে কোনো মুহূর্তে কেউ তাকে আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে, এমন একটা ভয় প্রবল হচ্ছিল। শিয়ালদায় নেমে ওরা ট্যাক্সি নিল। বারংবার পেছনে তাকিয়ে সে নিঃসন্দেহ হলো সুমিত বা কেউ তাদের অনুসরণ করছে না। ধর্মতলায় খবরের কাগজের অফিসের ৪ তলায় উঠে মাসির দেওরকে দেখে সে বেশ হতাশ হলো। একটা বড় হল ঘরে অনেক কর্মীদের সঙ্গে বসেছিলেন তিনি। চেহারাও সাধারণ। পরিচয় দিতে হলো মাকে। সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, ছি ছি, আপনি কষ্ট করে এলেন কেন? কি অবস্থা দেখুন। আপনি বৌদির দিদি, অথচ আমাদের মধ্যে কোনো যোগাযোগই নেই। মা বললেন, চিরকাল বাইরে থেকেছি তো, সেটাই কারণ। ভদ্রলোকের নাম সুখেন্দু রায়। ওদের নিয়ে এলেন একটি নির্জন ঘরে। বললেন, সমস্যা কি বলুন। মা সব কথা পরিষ্কার করে বলে গেলেন। ভদ্রলোক একটা কাগজে নোট করে যাচ্ছিলেন। তিস্তার মনে হলো সাংবাদিক হিসেবে উনি ওই অভ্যেসটা রপ্ত করেছেন। মায়ের কথা শেষ হবার পর সুখেন্দু তিস্তাকে কিছু প্রশ্ন করলেন। রঙ্গলাল এবং তার ব্যবসা ছাড়াও সুমিতের বাড়ির ঘটনাটা জানতে চাইলেন। তারপর অপারেটরকে একটা নাম্বার দিতে বললেন। উল্টো দিকের মানুষটির সাড়া পেলে প্রথমে সামান্য খোশ গল্প করে বললেন, একটা উপকার করতে হবে। আমার এক আত্মীয়া তার স্বামীর অত্যাচারে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। ও এখন আছে আমাদের শ্যামনগরের বাপের বাড়িতে। আমি আপনাকে নাম ঠিকানা দিচ্ছি। আপনি শ্যামনগর পিএসকে যদি একটু বলে দেন ওদের প্রোটেক্ট করতে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েও হুমকি দিয়ে এসেছে। কলকাতায়, মানিকতলার কাছেই। হ্যাঁ, আমি ডিসি নর্থকে বলছি। হ্যাঁ হ্যাঁ, নাম ঠিকানা লিখে নিন। সুখেন্দু টেলিফোনে সব জানিয়ে দিয়ে রিসিভার রাখল। মা জিজ্ঞাসা করল, আমরা এখন কি করব? কি চান আপনারা? কি করা সম্ভব? সুমিতকে পুলিশ থানায় এনে শাসিয়ে দিতে পারে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। তবে এখন আপনারা কদিন শ্যামনগর পুলিশের সাহায্য পাবেন। তুমি কি করতে চাও বলো? এবারের প্রশ্নটা তিস্তাকে। ডিভোর্স। দ্যাটস নট ভেরি ইজি থিং। যদিও কন্টেস্ট করে, আমার মনে হয় সে ওটা করবেই। এদেশে অপরাধীরাও আইনের ফাঁককে নিজের স্বার্থে ব্যবহার করে মাথা তুলে ঘুরে বেড়াতে পারে। সোজা পথে তাই কাজ হবে না। আপনাদের ভালো উকিল জানা আছে? না। বেশ, আমি একজনের কাছে আপনাদের পাঠাচ্ছি। ভদ্রলোক খুব সাহায্য করবেন। কেসের কাগজ জমা হয়ে গেলে তোমাকে কিছুদিনের জন্য কলকাতা মানে শ্যামনগর ছাড়তে হবে। কেন? তিস্তা জানতে চাইল। মরিয়া হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়। তখন সে কি করবে তুমি জানো না। কিন্তু আমি কোথায় যাব? মান্তুর কাছে চলে যা, মা বলল। বাহ, ভালো। দাদা বৌদির শান্তিনিকেতনের বাড়ি একদম খালি। খুব খুশি হবে তোমাকে দেখে। তাছাড়া কলকাতার কাছাকাছি থাকা ভালো। কখন প্রয়োজন হবে কে বলতে পারে। দিদি, আপনি চিন্তা করবেন না। ডিভোর্সে ও যাতে কন্টেস্ট না করে সেজন্য আমি চেষ্টা করব। সুখেন্দু একটা কাগজে উকিলের নাম ঠিকানা লিখে দিল। মা বলল, যে ছেলে নিজের মা বাবা বউয়ের কথা শোনে না, তাকে কি রাজি করানো যাবে? আমার বিশ্বাস হয় না। সুখেন্দু বলল, ঠিকই। তবে এমন কেউ কেউ আছে যার কথা না শুনলেও চোখে সর্ষের ফুল দেখবে। জলে বাস করে কেউ কুমিরের সঙ্গে মারপিট করতে চায় না। ওর কুমিরটি নানা কারণে আমাকে খাতির করেন, তাকে বলবো। তিস্তা অবাক। কুমির মানে? পলিটিক্যাল লিডার, সুখেন্দু জবাব দিয়েছিল। অদ্ভুতভাবে সব পাল্টে গেল।
শান্তিনিকেতনে তিস্তা ছিল মাস দেড়েক। সেই সময় মাসির অনেক অনুরোধেও বাড়ি থেকে বের হতো না। বই নিয়ে বসে থাকতো প্রায় সবটা সময়। তারপর খবর এলো সুমিত রাজি হয়েছে ডিভোর্সের জন্যে যৌথ আবেদনে সই করতে। সে কোনো ক্ষতিপূরণ করবে না এবং বাধাও দেবে না ডিভোর্স কার্যকরী হতে। বিশ্বাস করতে যতই অসুবিধে হোক, ব্যাপারটা ঘটে গেল। অবশ্য ততদিনে কলেজের শেষ পরীক্ষা দিয়ে ফেলেছে তিস্তা। এসবই সম্ভব হলো সুখেন্দুর জন্যে। এক বিশেষ রাজনৈতিক নেতার ছেলেরা তুলে নিয়ে গিয়েছিল সুমিতকে। নেতা তাকে বলে দিয়েছিলেন কি করতে হবে, না করলে কি হবে তাও জানিয়েছিলেন। সুমিত আর বোকামি করেনি। তিস্তা মাঝে মাঝে একটা কথা ভেবে অবাক হয়। এই যে এত কাণ্ড হলো, আদালতে বারংবার যেতে হলো, কিন্তু তার শাশুড়ি ঠাকরুন একবারও দেখা দিলেন না। তিনি ইচ্ছে করলে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারতেন। নিজে না পারুন মঙ্গলাকে পাঠাতে অসুবিধে ছিল না, কিন্তু তিনি এসব কিছুই করেননি। এই যে অদ্ভুত নির্লিপ্ত হয়ে থাকা, এর কারণ কি? তার ব্যবহারে মাঝে মাঝে অনেক নির্মম ব্যাপার দেখলেও তিস্তার সঙ্গে ভালো ব্যবহারও করেছেন। তাই ছেলে অন্যায় করছে জানলে তার তো সক্রিয় হওয়ার কথা। নাকি বড় ছেলেকে তিনি পছন্দ করতেন না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যখনই সেটা পারিবারিক সম্মানের মুখোমুখি হলো, তখনই তিনি পুত্রকে পরোক্ষভাবে সমর্থন করবেন। এছাড়া ওর ব্যবহারের কোনো ব্যাখ্যা তিস্তার মনে এলো না। জীবনটা অদ্ভুত হালকা হয়ে গেল তিস্তার। যে ঝড় এই কয়েক বছরে তার ওপর দিয়ে বয়ে গেছে, তা থেমে যাওয়ার পর অদ্ভুত শান্ত যেন চারধার। প্রেম ভালোবাসা সম্পর্কে বইয়ের পাতায় ছড়ানো ব্যাখ্যাগুলোর কথা ভাবলে নিঃশ্বাসে কষ্ট জমে। রবীন্দ্রনাথের গান শুনলে বুক ভার হয়। যা স্বাভাবিক এবং সত্যি, তা কিরকম করে ওর জন্য মিথ্যা হয়ে গেল। এবার সে মুক্ত নারী। মুক্তি মানে আরো বেশি দায়িত্ব। এই কয়েক মাস অথবা বছরের টানাপোড়েনে তিস্তার আয়ের উৎসগুলো নষ্ট হয়ে গেছে। নতুন করে টিউশনি হয়তো খোঁজা যায়, কিন্তু তাতে সে উৎসাহ পাচ্ছিল না। একটি ভদ্রগোছের চাকরি চাই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করা, কাগজের বিজ্ঞাপন দেখে দরখাস্ত পাঠানোর প্রচলিত পদ্ধতিগুলো যে শুধুমাত্র হতাশা বাড়ায়, তা আর একবার প্রমাণিত হলো। স্কুলের মাস্টারি থেকে সাবান কোম্পানির বিক্রেতা, কোনো চাকরির জন্যেই সে পিছপা হয়নি। ইন্টারভিউ পেয়েছিল গোটা দুয়েক। একটা বিক্রেতা নেবে কমিশনে, আর একটা সওদাগরি অফিসের কেরানি। দু জায়গায় শেষ প্রশ্ন, আপনি ডিভোর্সি? হ্যাঁ। কে করলো, আপনি না তিনি? কেন বলুন তো? ব্যাপারটা জানা দরকার। আমি বুঝতে পারছি না এই চাকরির সঙ্গে তার সম্পর্ক কি। আপনি একটা ঘর বাঁচাতে পারেননি, চাকরি বাঁচাতে পারবেন কিনা সেটা জানতে চাইবো না? দু জায়গায় শব্দগুলো একটু অদল বদল হয়ে উচ্চারিত হয়েছিল। কলেজ স্ট্রিট পাড়ায় যাওয়া বন্ধ। বাড়িতে বসে থাকলে কেউ চাকরি দেবে না। তিস্তা রোজ কলকাতায় আসে। কিছু না থাক ন্যাশনাল লাইব্রেরি আছে। একদিন সে লাইব্রেরির সামনে পৌঁছতেই একটা দামি গাড়ি পাশে এসে দাঁড়ালো। আমরা কি দোষ করেছি সেটা বুঝতে পারছি না। চমকে তাকিয়ে তিস্তা অবাক হলো। আরে আপনি? হ্যাঁ আমি। কিন্তু ভাই, তুমি না বলে চলে এলে কেন? আই এম সরি। হঠাৎ জীবনে এমন ঝড় উঠল যে সব টালমাটাল হয়ে গিয়েছিল। পরে ভেবেছিলাম, কিন্তু ভাবিজি কেমন আছেন? ভালো। বাচ্চারাও ভালো। এখানে সময় কাটাতে, চাকরি খুঁজছি। তাই নাকি? শাওনরাম চোখ বন্ধ করলেন। গ্র্যাজুয়েশন হয়নি? হ্যাঁ হয়েছে। এসো, আমাকে একটু জলদি বাড়ি ফিরতে হবে। তুমি আমার সঙ্গে গেলে গাড়িতে বসে কথা হবে। ভদ্রলোক পাশের দরজা খুলে দিলেন। একটু দ্বিধাও মনে এলো না। লাইব্রেরিতে তার জরুরি কাজও ছিল না। গাড়ি চালাতে চালাতে শাওনরামজি জিজ্ঞাসা করলেন, কোথায় আছো? শ্যামনগরে, বাবার কাছে। হাউ অ্যাবাউট ইউর হাজব্যান্ড? আমরা ডিভোর্সড। শাওনরামজি তাকালেন, কিন্তু কিছু বললেন না। মেয়েদের নিশ্চয়ই কেউ পড়াচ্ছে? হ্যাঁ, তবে তোমার ভাবিজির আর ইংরেজি শেখা হলো না। তিস্তা, তুমি কি ধরনের চাকরি খুঁজছো? যে কোনো ভদ্র চাকরি। ভদ্র? দেখো, আমি তোমাকে আমার কোম্পানিতে নিতে পারতাম, কিন্তু সেটা নেওয়া ঠিক হবে না। অন্যায় করব। কেন?
তিস্তা অবাক। তোমার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হবে? কেন? আরো জোরে উচ্চারণ করলো তিস্তা। প্রথমত, কাজে ভুল হলে তোমাকে কড়া কথা বলতে আমার অসুবিধে হবে, যা অন্য কর্মচারীদের ক্ষেত্রে হবে না। দ্বিতীয়ত, তোমার মতো সুন্দরী মেয়ে অফিসে আছে, অথচ তাকে কোনোভাবে ব্যবহার করছি না, এটা আমার বন্ধুরা মানতে চাইবে না। লোকে যাকে খারাপ লোক বলে, আমি প্রায় তাই। সব গুণ আমার মধ্যে আছে। শাওনরাম বললেন। আপনি আজে বাজে কথা বলছেন। না না, তোমার ভাবিজিকে জিজ্ঞাসা করে দেখো। ওয়েল, আমি তোমাকে একটা ভালো জায়গায় পাঠাবো। এমডির বয়স ৮০। ওর ছেলে সবে কলেজ থেকে বেরিয়েছে, মনে হয় সেফ থাকবে। সেদিন শাওনরামজি ওকে সোজা থিয়েটার রোডের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ভাবিজি তো খুব খুশি, পেট ভরে খাইয়েছিলেন। সে যখন ভাবিজির সঙ্গে গল্প করছে, তখন শাওনরামজি আবার বেরিয়ে যাচ্ছিলেন। যাওয়ার আগে একটা ঠিকানা দিয়ে বললেন, তুমি এখনই দেখা করো। গুড লাক। অফিসটা ক্যামাক স্ট্রিটে, ভাবিজির বাড়ি থেকে দূরে নয়। আবার আসার প্রতিশ্রুতি দিয়ে তিস্তা ক্যামাক স্ট্রিটে এলো। ১০ তলা বাড়ির ৪ তলায় অফিস। ঢোকার আগেই বাহার দেখে তিস্তা বুঝল কোম্পানির অবস্থা বেশ ভালো। স্লিপ দিয়ে মিনিট ১৫ অপেক্ষা করার পর জুনিয়রের সামনে এসে সে পৌঁছাতে পারল। তিস্তার মনে হলো ছেলেটি তার চেয়ে বয়সে ছোট। ঠান্ডা ঘরে বসে ছেলেটি প্রশ্ন করল, এনি এক্সপিরিয়েন্স? তিস্তা মাথা নাড়ল। না, নেই। গ্র্যাজুয়েট? হ্যাঁ। কোন কলেজ? প্রেসিডেন্সি। হাই সি। আমরা ট্রান্সপোর্ট বিজনেসে আছি, প্রচুর ঝামেলা। আমার বাবার বয়স না হলে আমি নিজে এসবের মধ্যে ঢুকতাম না। ৬ মাসে কিচ্ছু বুঝিনি। গোয়েঙ্কা কলেজে আছি এখনো। আপনার বুঝতে কতদিন লাগবে? কিরকম কাজ সেটা না জেনে বলবো কি করে? বললাম তো, বহুত ঝামেলার কাজ। ছেলেটা একটা সিগারেট ধরালো। ওকে বেশ বেমানান লাগছিল। ধোঁয়া ছেড়ে ছেলেটি বলল, বাবা একটু আগে বললেন আপনি আসছেন। কত মাইনে চান? আমি যে পোস্টে কাজ করব তার নিশ্চয়ই একটা স্কেল আছে। না, নেই। ওসব এখানে থাকে না। আমরা যাকে যেমন খুশি তেমন মাইনে দেই। আপনি জয়েন করলে এই অফিসে সেকেন্ড মেয়ে হবেন। কত হলে চলে? এই সময় ইন্টারকমে আওয়াজ উঠল। তড়িঘড়ি অ্যাশট্রেতে সিগারেট চেপে ছেলেটি রিসিভার তুলল। জি। হ্যাঁ, নিয়ে আসছি। রিসিভার নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো ছেলেটি। চলুন, বাবা এখন ফ্রি আছেন। শুনুন, বাবার মুখের উপর একটা কথাও বলবেন না। সিনিয়রের ঘরের দরজায় সোনালী ধাতুতে লেখা এমডি। অফিসটা বেশ বড়। অন্তত ৭০ মানুষ কাজ করছেন। টেলিফোন অপারেটর মহিলা ওর দিকে তাকালেন। এরা কি জেনে গেছে সে কেন এসেছে? দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বৃদ্ধকে দেখতে পেল তিস্তা। বাঁ পা ভাঁজ করে চেয়ারের ওপর তোলা। খুব রোগা। পাকা চুল এবং পাকা গোঁফ অদ্ভুত কম্বিনেশন তৈরি করেছে। সিনিয়র জিজ্ঞাসা করলেন, কোনো কথা বলেছ? জুনিয়র মাথা নাড়ল। না। তাহলে কি করছিলে এতক্ষণ? খেঁকিয়ে উঠলেন সিনিয়র। তারপর তিস্তার দিকে তাকিয়ে বললেন, কি নাম তোমার? তিস্তা নাম বলল। সিনিয়রের সেটা পছন্দ হলো বলে মনে হলো না। শাওন তোমাকে পাঠিয়েছে, গ্র্যাজুয়েট। ঠিক আছে, তুমি একটা দরখাস্ত লেখো। আমার কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চাও? হ্যাঁ। চটপট এখানে বসেই লিখে ফেলো। সিনিয়র একটা কাগজ এগিয়ে দিলেন। সংকোচ না করে লিখে ফেলল তিস্তা। লিখে এগিয়ে দিল। সিনিয়র সেটা পড়লেন। মাথা নাড়লেন। গুড, কোনো ভুল নেই। জুনিয়র দাঁড়িয়েছিল। বলল, প্রেসিডেন্সির স্টুডেন্ট। তুমি জানলে কি করে? সিনিয়র তাকালেন। ওইটুকুই জিজ্ঞাসা করেছিলাম, বিড়বিড় করল জুনিয়র। সিনিয়র রুমালে নাক ঝাড়লেন। সর্দির ধাত আছে বোধহয়। তারপর বললেন, তুমি ২১০০ পাবে। নো ডিএ অর এনিথিং। যেমন কাজ করবে তেমন ইনক্রিমেন্ট হবে। তোমার কাজ হবে সমস্ত করেসপন্ডেন্স আপ টু ডেট রাখা। ওকে কোণের ঘরটা দেখিয়ে দাও। তিস্তার জীবনে প্রথম চাকরি। ওই ঘরে আরও ৩ জন বসেন। ৩ জনের বয়সী ৫০-এর কাছাকাছি। দুদিনেই তার টেবিলে ফাইলের পাহাড়। জবাব লিখতে তাকে প্রায় সিনিয়রের ঘরে যেতে হচ্ছে। কোম্পানি কাকে কিরকম জবাব দিতে চায়
তা তার পক্ষে জানা সম্ভব নয়। সিনিয়র যতই বিশ্রী মেজাজের মানুষ হন না কেন, কাজের ব্যাপারে খুব সিরিয়াস। কোন পার্টি কেমন সেই বুঝে তাকে কি লিখতে হবে তার রীতিনীতি কয়েকদিন বলে দেবার পর তিস্তার নিজেরই আন্দাজ হয়ে গেল। এখন নেহাত আটকে না পড়লে তিস্তাকে সিনিয়রের ঘরে যেতে হয় না। অফিসটা খারাপ নয়, কর্মচারীরা বেশ নিরীহ। ক্রমশ সে জানতে পারল কর্মচারীদের মধ্যে মাত্র ২-৪ জন হাজারের ওপর মাইনে পায়। অথচ লোকগুলো কাজ করে মাথা গুঁজে। কোথাও কোনো প্রতিবাদ নেই। ২১০০ টাকা তিস্তার কাছে অনেক টাকা। শ্যামনগর থেকে পৌনে ৮টায় বেরিয়ে আবার রাত ৮:৩০টায় ওই টাকার জন্য বাড়ি ফেরা যায়। প্রথম মাসের মাইনে পেয়ে তিস্তা থিয়েটার রোডে গিয়েছিল। শাওনজি, ভাবি মেয়েদের জন্য টুকটাক উপহার নিয়ে গিয়েছিল। ভদ্রমহিলা তো খুব খুশি। বললেন, তোমার দাদা লোকটা অদ্ভুত। আমি আজও বুঝতে পারলাম না। কেন? তিস্তা হাসল। প্রায় তোমার কথা বলে, কোনো অসুবিধে হচ্ছে কিনা ভাবে। তোমাকে ও ঠিক বোনের মতো মনে করে, অথচ মেয়েদের সম্পর্কে ওর আসক্তি তুলনাহীন। ওর একটা অ্যালবাম আছে। আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তাদের প্রত্যেকের ছবি আছে সেখানে। ভাবতে পারো? যাহ, আমি বিশ্বাস করি না, জোর দিয়ে বলল তিস্তা। আমার বড় মেয়ে একদিন অ্যালবামটা দেখে ফেলেছিল। অত মেয়ের ছবি দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, ওরা কারা? তোমার দাদা জবাব দিয়েছিল, এদের মধ্যে যে কেউ তোমার নতুন মা হতে পারত, হয়নি। আমি ভাবতে পারছি না ভাবিজি। কিন্তু তোমার উপর ওর একদম অন্যরকম ধারণা। মেয়েদের বলে তিস্তা আন্টিকে দেখে শেখো কিভাবে নিজে নিজে লড়াই করে যাচ্ছে। শাওনরামজির কথা সেদিন বাড়ি ফেরার সময় বেশ কিছুক্ষণ ভেবেছিল সে। মানুষটা সত্যি অদ্ভুত। আজ পর্যন্ত তার সঙ্গে এমন কোনো ব্যবহার করেনি যে মনে খারাপ চিন্তা আসে। তার কাছে যে সত্যিকারের ভদ্রলোক হয়ে থাকে সেই মানুষের জীবনে ভাবির কথা অনুযায়ী এমন নারীর পর নারী আসে কি করে? এত মানুষের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠতা করা যায়? ৩ মাস চাকরির পর ঘটনাটা ঘটল। তিস্তা গম্ভীর, কাজের মানুষ, ব্যক্তিত্ব আছে এমন একটা ধারণা অফিসে চালু থাকায় ওর সুবিধেই হয়েছিল। শুধু মাঝে মাঝে জুনিয়র তাকে ডেকে পাঠায় যখন সিনিয়র অফিসে থাকেন না। ছেলেটার বয়স কম বলে মনে প্যাঁচ জমেনি তেমন ভাবে। সিগারেট খেতে খেতে বলে, একা চা খাচ্ছিলাম তাই আপনাকে ডাকলাম, নিন খান। আমি একটু আগে চা খেয়েছি। ধুর, ওটা তো পাবলিকের চা, মুখে দেয়া যায় না। এটা মকাই বাড়ির পাতা, খেয়ে দেখুন। কেমন লাগছে অফিস? ভালো। হ্যাঁ, বাবা আপনার কাজে খুব স্যাটিসফাইড। আমার বাবাকে কি মনে হয় আপনার? রাবণের কটা মাথা ছিল? 10টা না? আমার বাবার 100টা। 10 ডবল রাবণ। সব জায়গায় চোখ আছে। মোটামুটি এই ধরনের কথাবার্তা হয়, নির্দোষ। কিন্তু এক দুপুরে সিনিয়র অফিসে থাকা সত্ত্বেও জুনিয়র তিস্তাকে ডেকে পাঠালো। উল্টো দিকের চেয়ারে বসে তিস্তা দেখলো ছেলেটা সাদা রুমালে ঘাড় মুছছে। বলুন, আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আপনি আমাকে হেল্প করবেন? বলুন। দুজনের একটা ফরাসি টিম আসছে কলকাতায়, যাদের সঙ্গে আমাদের ভালো ব্যবসা আছে। আপনি তো জানেন। হ্যাঁ, জানি। আজ সন্ধ্যায় ওরা কলকাতায় আসছেন। হ্যাঁ, ওদের জন্য 2 জন এসকর্ট ঠিক করে দিতে হবে। এসকর্ট? হ্যাঁ, গাইড নয়। ওরা তো বেড়াতে আসছে না যে গাইড দরকার। দে নিড এসকর্ট ফর 24 আওয়ার্স। আমাদের এক কন্ট্রাক্ট আছে, কিন্তু গতবার ডেনমার্ক থেকে যে দলটা এসেছিল তাদের জন্য লোকটা যাদের পাঠিয়েছিল তারা খুব সাবস্ট্যান্ডার্ড। যাওয়ার সময় সেটা বলে গিয়েছিল ওরা। তাই বাবা চান আগে থেকে সিলেকশন করে রাখা। আমি আপনার কথা বুঝতে পারছি না। হো, ইটস সো সিম্পল। আপনাকে গাড়ি দিচ্ছি, এই মেয়েগুলো পার্ক স্ট্রিটের একটা বাড়িতে 3টের সময় অপেক্ষা করবে। আপনি তাদের মধ্যে থেকে 2জনকে সিলেক্ট করবেন যাদের ফরাসিরা পছন্দ করবে। আন্ডারস্ট্যান্ডিং? দিস ইজ পার্ট অফ দ্য বিজনেস। এসব করার জন্য আমাকে চাকরি দেয়া হয়নি। আই নো। ইটস আ রিকোয়েস্ট। আপনি যাচ্ছেন না কেন? কারণ আছে। তাছাড়া আপনি একজন মহিলা হিসেবে যেমন বুঝবেন সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়।
আপনার বাবা জানেন যে আপনি আমাকে এই প্রস্তাব দিচ্ছেন? ও শিওর। উনি বলেছেন কাজটি করতে হবে। কিভাবে করছো তা তোমার হেডেক। আমি শুধু রেজাল্ট দেখতে চাই। জুনিয়রের কথা শেষ হওয়া মাত্র উঠে দাঁড়ালো তিস্তা। হনহন করে এই ঘর থেকে বেরিয়ে সিনিয়রের দরজায় পৌঁছে বেয়ারার বাধা পেল। মালিক বিশ্রাম করছেন। বলো, খুব জরুরি। ঘরে ঢোকার অনুমতি পেতে তিস্তা সিনিয়রের সামনে গিয়ে দাঁড়ালো। লম্বা বেতের ইজি চেয়ারে বৃদ্ধ শুয়েছিলেন। ইয়েস। আমার পক্ষে এখানে আর চাকরি করা সম্ভব নয়। কারণ আপনারা আমাকে যে কাজটা করতে বলছেন সেটা তোমাকে বলা হয়েছে সিলেকশন করতে সাহায্য করতে। হ্যাঁ। দুজনকে। হ্যাঁ। দুজন বিদেশির জন্যে। হ্যাঁ। তার মানে তোমাকে বলা হয়নি ওদের এন্টারটেইন করতে। বলা হয়নি কারণ তুমি শাওনরামের ক্যান্ডিডেট। অন্য কোনো অফিস হলে একজন প্রফেশনাল এসকর্টের টাকা বাঁচিয়ে তোমাকে পাঠাতো। বুঝতে পারছো? তোমাকে সম্মান দেওয়া হয়েছে অথচ তুমি বুঝতে পারছো না। আমি একটু কম বুঝি, তাই আমার পক্ষে এরপরে এখানে থাকা সম্ভব হচ্ছে না। আমি কি যেতে পারি? নিশ্চয়ই। তবে তার আগে তোমাকে আরেকটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত? রেজিগনেশনের। মিনিট 15 পরে ক্যামাক স্ট্রিটের রাস্তায় দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল সে। চাকরিটা গেল। 2100 টাকায় বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল সে। শাওনজি নিশ্চয়ই এর মধ্যে সিনিয়রের কাছ থেকে খবর পেয়ে গেছেন। হয়তো ওর ওপর রেগেও যেতে পারেন। কিছু করার নেই তার। হঠাৎ মনে হলো রঙ্গলাল কিংবা সুমিত এখন সব জায়গায় সক্রিয়। কিন্তু যেদিন কোনো নারীতে পুরুষের মন ভরবে না, যেদিন নারী মাংস সরবরাহ করে যখন ধান্দাবাজের লাভ হবে না, সেদিন কিভাবে এরা বেঁচে থাকবে? 150 জন্ম ধরে মানুষ যে কাজটা করে যাচ্ছে তার পূর্ণচ্ছেদে আর কত দেরি? সবকিছুর মতো এ ব্যাপারে একঘেয়েমি আসে না কেন? দিনগুলো চলে যাচ্ছিল দিনের মতো। চাকরি যে কারণে ছেড়ে এসেছে তা বাবার কাছে বলতে অসুবিধে হয়নি তিস্তার। তিনি বলেছিলেন, কিচ্ছু করার নেই। এইভাবেই কিছু মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। এইভাবেই কেউ কেউ তার মতো প্রতিবাদ জানায়। তুই বরং এমএ ক্লাসে ভর্তি হয়ে যা। এম এর সেশন তখন মাঝপথে। তার রেজাল্টও এমন আহামরি নয় যে যাওয়া মাত্র বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি করে নেবে। তিস্তার মাথায় বিসিএস পাক খাচ্ছিল। ঠিক তখনই তার কাছে একটা চিঠি এলো। কলকাতার এক বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা তাকে দেখা করতে বলেছে। ব্যাপারটা সে বুঝতে পারছিল না। এই সংস্থায় কাজ করা এমন কাউকে সে চেনে না। চাকরির আবেদন জানিয়ে সে কখনো এখানে দরখাস্ত করেনি। এত বড় সংস্থা নিজ থেকে তার কাছে কেন চিঠি পাঠাবে তা সে বুঝতে পারছিল না। নির্দিষ্ট দিনে সে বিজ্ঞাপন সংস্থার অফিসে হাজির হলো। তাকে বলা হলো অপেক্ষা করতে। তারপর যখন ডাক এলো তখন শীতাতপ নিয়ন্ত্রিত এক বিশাল ঘরে ঢুকে সে সৌম্য দর্শন এক ভদ্রলোকের মুখোমুখি হলো। বসুন। তিস্তা বসল। ভদ্রলোক বললেন, আপনি এখন কি করছেন? আপাতত কিছুই না। আমি বুঝতে পারছি না কোন সূত্রে আমাকে ডেকে পাঠানো হলো। আমি তো এখানে কোনো আবেদনই করিনি। করেননি? রাইট। বিজ্ঞাপন সংস্থার কাজকর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, নেই। আমি এর আগে একটা অফিসে কাজ করেছি কয়েক মাস। আপনি ইন্টারেস্টেড? কী ব্যাপারে? কাজ শিখতে। আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি মাস 3 জন্যে। এই 3 মাসে আপনাকে কাজ শিখতে হবে। ব্যাপারটার জন্যে কোনো পরীক্ষার দরকার হয় না। কাজের ধরন দেখেই বোঝা যায়। আপনি রাজি? আমাকে কি কাজ করতে হবে? এজেন্সির সব কাজ, ক্লায়েন্ট ভিজিট, কাগজগুলোর সঙ্গে নেগোসিয়েশন, দরকার হলে কপিরাইটিং, এভরিথিং। 3 মাস পরে আমরা কথা বলবো। তিস্তা চুপ থাকলো একটু। তারপর বলল, কিন্তু আমি কেন? ভদ্রলোক হাসলেন। আপনি খুব সন্দেহ করতে ভালোবাসেন। না, জীবন আমাকে এটা শিখিয়েছে। তিস্তা চোখ তুলে তাকালো। আই সি। বেশ, তাহলে আপনাকে খুলেই বলি। আপনি যেখানে কাজ করছিলেন সেখানে আমার পরিচিত এক ভদ্রলোকের আত্মীয় কাজ করেন। তার কাছে আপনার পদত্যাগের গল্পটা শুনে সে আমাকে জানিয়েছিল। এমন ঘটনা আজকাল রোজ রোজ ঘটে না। আমি আপনার সম্পর্কে খবর নিলাম। এই অফিস থেকে সেসব পাওয়া গেল। আপনি তো আমাকে চেনেন না।
আপনি প্রেসিডেন্সির ছাত্রী, ইংরেজি নিয়ে পড়েছেন, দ্যাটস অল। আসলে কোনো মেয়ে জীবনের নানান অর্সের বিরুদ্ধে লড়ছে জানলে আমার খুব ভালো লাগে। আমার মা সেটা করতে পারেননি। তিনি আত্মহত্যা করেছিলেন শাশুড়ির গঞ্জনা সহ্য করতে না পেরে। ওকে, কি মনে হচ্ছে? আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। অবিশ্বাস্য কিন্তু সত্যি। একটা কথা, আপনি যদি জয়েন করেন তাহলে ইউ আর টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমাদের কাজ হলো ক্লায়েন্ট জোগাড় করা যে বিজ্ঞাপন দিতে চায়। আমাদের কাজটা সহজ নয় কারণ প্রচণ্ড প্রতিযোগিতা। দ্বিতীয়ত, ক্লায়েন্টকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যে সে স্যাটিসফাইড হয়। আর সব ক্লায়েন্ট যে আপনার বাবা, ভাই বা বন্ধু এমন মনে করার কোনো কারণও নেই। তাকে না চটিয়ে নিজেকে কিভাবে দূরে রাখবেন সেটা আপনার ব্যাপার। কোম্পানি আপনাকে স্বাধীনতা দেবে সন্ধ্যের পর কাজ না করার। কোনো ক্লায়েন্ট সেই সময় আপনাকে ডাকলে আপনি ইচ্ছে করলে রিফিউজ করতে পারেন। ডিটেইলস কাজে এলে জানতে পারবেন। তিস্তা ভাবছিল। বোঝাই যাচ্ছে তারের ওপর দিয়ে হাঁটতে হবে তাকে। চ্যালেঞ্জটা নিলে কেমন হয়? হঠাৎ সোজা হয়ে বসল সে। বেশ, চেষ্টা করে দেখি। হঠাৎ এক অদ্ভুত জগতে ঢুকে পড়ল তিস্তা। স্পেস, সেন্টিমিটার, কলম, কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি শব্দ অন্যরকম মানে নিয়ে এলো জীবনে। কলকাতার সবকটা দৈনিক এবং চালু সাপ্তাহিকের বিজ্ঞাপন দর ঠোঁটস্থ রাখতে হলো। প্রথম দিন তাকে এক প্রবীণ ভদ্রলোককে সাহায্য করতে বলা হয়েছিল, যিনি বিজ্ঞাপন আদায় করার ব্যাপারে প্রবাদ পুরুষ। পরিচিত হবার পর সেই ভদ্রলোক, যার নাম চিত্তহরণ দত্ত, সংক্ষেপে সিআর, বলেছিলেন, দেখো বাবা, গ্রান্টের পয়সা খরচ করে মানুষ যখন বিজ্ঞাপন দেয় তখন নিশ্চয়ই সেটা সে প্রয়োজনে করে। তার প্রয়োজন নেই এমন সময়ে হাজারবার গেলেও তুমি বিজ্ঞাপন পাবে না। কিন্তু তুমি যদি সেই রকম সময়ে তাকে এই গল্পটা শোনাতে পারো তাহলে কাজ হতে পারে। তিস্তা জিজ্ঞাসা করলো, কিরকম? সেটা যুদ্ধের সময়। এক মাখন কোম্পানির প্রোডাকশন বন্ধ, বাজারে পাওয়া যাচ্ছে না, অথচ খবরের কাগজে বিজ্ঞাপন বের হচ্ছে। সেই সময় কোম্পানিতে স্ট্রাইক অথবা লক আউট চলছিল, এই জন্যই প্রোডাকশন হচ্ছিল না। কিন্তু ওই বিজ্ঞাপনের দৌলতে চাহিদা বহুগুণ বেড়ে গেল। ফলে তারপরে কারখানা খুললে মাল বাজারে এলে দেখা গেল আগের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। বিজ্ঞাপনে মাখন কোম্পানি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিল। সিআর বলেছিলেন, ক্লায়েন্ট বিজ্ঞাপন দেবে কাগজে, আমরা মাঝখানে। আমাদের কর্তব্য সেই বিজ্ঞাপনকে সাজিয়ে দেওয়া, কখন কোথায় দিলে সেটা বেশি কাজে লাগবে তা বোঝানো। এর জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হলো ক্লায়েন্টকে মনে করিয়ে দেওয়া সে খুব মূল্যবান মানুষ। 3 মাস বাদে চাকরিটা পাকা হয়ে গেল তিস্তার। অর্থাৎ একটি বিশেষ স্কেলে মাইনে পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হলো। বিজ্ঞাপন জগতের চাকরি কখনোই সরকারি চাকরির মতো পাকাপাকি নয়। যে কোনো মুহূর্তে উভয় পক্ষের কাজ ছাড়িয়ে এবং ছেড়ে দেবার স্বাধীনতা আছে। যারা সত্যি কাজ জানেন তাদের জন্য সব কটা বিজ্ঞাপন সংস্থার দরজা খোলা আছে সব সময়। বাইরে ঘোরাঘুরি, ক্লায়েন্ট সার্ভিস, কাগজের অফিসে ছোটার কাজের চেয়ে বিজ্ঞাপনের কপি লেখা, দরকার মতো ক্যাপশন তৈরির কাজ তিস্তার বেশি ভালো লাগছিল। রবীন্দ্রনাথের সমালোচনা করে একসময় বাংলায় অনেক লেখালেখি হয়েছিল। সেগুলো সংকলিত করে একটা বড় কোম্পানি বই বের করতে চাইলে তিস্তা নামকরণ করে দিল, আক্রান্ত রবীন্দ্রনাথ। বিজ্ঞাপন কাগজে বের হওয়া মাত্র সকলেই নড়েচড়ে বসেছিল। প্রত্যেক সপ্তাহে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা একটা কোম্পানি হোর্ডিং রেখেছিল নিজেদের প্রচারের জন্য। সরাসরি তার প্রোডাকশনের কথা না বলে অদ্ভুত ক্যাপশন লিখে প্রচার বাড়িয়ে দিল তিস্তা। প্রতি সপ্তাহে সেটা পাল্টাতে হতো। মাথা ঘামানোর এই কাজে সে এখন অনেক স্বচ্ছন্দ। যে কোনো কাজে কিছু ঝামেলা থাকে। ক্যাপশন অ্যাপ্রুভ করাতে প্রায়ই তাকে ক্লায়েন্ট ভিজিট করতে হয়। সে লক্ষ্য করেছে সত্যিকারের ব্যবসামনস্ক মানুষ তাকে বিরক্ত করে না। চাকরি করা কর্তারা কাজের শেষে ঘুরিয়ে প্রস্তাব করেন, তাজের ডিনারে ফ্রাইড চিকেন খেয়েছেন, অপূর্ব। সে না বললেই সরাসরি প্রস্তাব। কেউ কেউ একটু মোটা ধরনের, চলুন না আজ একটু ডিনার খাওয়া যাক, আপনাদের তো কাজ দিচ্ছি অথচ আপনি আমাকে দেখছেন না। প্রথম প্রথম অস্বস্তি, অপমানবোধ প্রবল হয়ে উঠলেও শেষ পর্যন্ত এগুলোকে চমৎকার পাশ কাটাতে শিখে গেল তিস্তা। 2 বছর বাদে আরেকটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে চাকরির আমন্ত্রণ পেল।
ততদিনে তিস্তার নিয়োগকর্তাও কলকাতা ছেড়ে বম্বে চলে গেছেন। যে কৃতজ্ঞতাবোধ তিস্তা লালন করতেও তা ততদিনে বেশ কমে এসেছিল। জানিয়ে শুনিয়ে চাকরির জায়গা পরিবর্তন করল সে। অর্থনৈতিক দিক দিয়ে সে তখন মোটামুটি প্রতিষ্ঠিত। এরকম একটা সময় ঘটনাটা ঘটল। শনিবার অফিসের এক সহকর্মিনীর বাড়িতে গিয়েছিল তিস্তা নেমন্তন্ন রাখতে। ভদ্রমহিলা থাকেন সল্ট লেকে। বেরুতে সন্ধে হয়ে গিয়েছিল। বাস ধরে উল্টোডাঙায় নেমে ট্রেনে উঠবে। এমন কিছু বেশি সময় লাগারও কথা নয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তার পা ধরে গেল, তবুও বাসের দেখা নেই। এই এলাকা এত নির্জন যে দ্বিতীয় কোনো মানুষের দর্শনও পাওয়া যাচ্ছিল না। অন্ধকার পাতলা চাদরের মতো জড়িয়ে রেখেছে রাস্তার আলোকে। এমন সময় একটা প্রাইভেট গাড়িকে ছুটে আসতে দেখল সে হেডলাইট জ্বালিয়ে। গাড়িটা তার সামনে দিয়ে চলে যেতে হঠাৎ ব্রেক কষল, তারপর পিছিয়ে আসতে লাগলো। প্রচণ্ড ভয় পেয়ে গেল তিস্তা। সল্ট লেকে মেয়েদের নিরাপত্তার অভাব নিয়ে সে অনেক গল্প শুনেছে। গাড়ির লোকগুলোর মতলব নিশ্চয়ই ভালো নয়। কি করবে সে যখন ভেবে পাচ্ছিল না, তখন গলা কানে এলো, কেমন আছো? তিস্তা চমকে উঠল। স্টিয়ারিং এ সুমিত বসে আছে, একা। সুমিত তার দিকে তাকিয়ে আছে। স্বাস্থ্য বেশ ভালো হয়ে গেছে সুমিতের। সেই সুমিত যে চারমিনার খেত, কথা কম বলতো কফি হাউসে। সেই সুমিত যে তাকে অনুসরণ করে হোস্টেলে যেত। সেই সুমিত যে বলতো ভালোবাসার জন্য লক্ষ মাইল হেঁটে যাওয়া যায়। হঠাৎ বুক মুচড়ে উঠল। তার শরীরের সর্বত্র যেসব জলকণা ছিল তা একত্রিত হয়ে হঠাৎ বেরিয়ে আসতে চেষ্টা করলো দু চোখ বেয়ে। মুখে হাত চেপে কান্নার শব্দটাকে আড়াল করতে পারল না তিস্তা। অভিমানী এক শিশুর মতো সল্ট লেকের নির্জন বাস স্টপে দাঁড়িয়ে সে কেঁদে যেতে লাগলো। তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। সব বাধা ভাঙা নদীর মতো একুল ওকুল একাকার হয়ে যাচ্ছিল। সম্বিত এলেও সে কিছুতেই নিজেকে সামলে নিতে পারছিল না। সুমিত বসেছিল গাড়িতে চুপচাপ, তার মুখ তিস্তার দিকে ফেরানো। যখন তিস্তা নিজেকে কিছুটা সামলে নিতে পারল, এইরকম আকস্মিক কান্নার জন্য তার মনে লজ্জা এলো ঠিক, কিন্তু সুমিত কথা বলল, আমায় লিখে না দিলে বেলেঘাটার জমিটা তো বিক্রি করতে পারবে না, কি লিখে দেবে? বেত্রাঘাত কি তা এই জীবনে জানা হয়নি, কিন্তু আজ তিস্তার মনে হলো তার যন্ত্রণা নিশ্চয়ই এর কাছে সামান্য। সে হঠাৎ উল্টো দিকে হাঁটতে লাগলো অন্ধের মতো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা জানা নেই, কিন্তু একটা নরপশুর দৃষ্টির বাইরে চলে যাওয়ার জন্য সে দ্রুত হেঁটে চলেছিল। সুমিত অবশ্য পিছু ধাওয়া করেনি। চলে যাওয়া গাড়ির আওয়াজ কানে আসতে ঘুরে দাঁড়িয়েছিল তিস্তা। সেই অন্ধকারে হঠাৎ প্রচণ্ড রাগ হলো নিজের ওপর। কি বোকা সে! কোন কান্না এতদিন কার জন্যে এমন গোপনে বুকের খাঁচায় মজুদ রেখেছিল? ব্যাপারটা নিয়ে পরে সে অনেক ভেবেছে। স্বাভাবিক অবস্থায় রাস্তায় বা অন্য কোথাও সুমিতকে দেখলে নিশ্চয়ই সে কাঁদত না। কান্নার কোনো প্রশ্নও ওঠে না। ওই ঘটনার এক মুহূর্ত আগেও কেউ প্রশ্ন করলে সে হেসে উড়িয়ে দিত। তাহলে কান্নাটা এসেছিল কেন? কান্না এমন বিনা নোটিশ দিয়ে আসে কখন? কেন সেই মুহূর্তে বিয়ের আগের দিনগুলোর কথাই মনে আসছিল? বিয়ের পর স্বপ্নভঙ্গের ঘটনাগুলো আড়ালে চলে গিয়েছিল কেন? জবাবটা সে পায়নি। এটা এমন ব্যাপার কাউকে বলাও যায় না, বাবাকেও নয়। নার্সিংহোম থেকে নোনা চন্দনপুকুরের বাড়িতে যাওয়ার কোনো কথাই উঠতে পারে না। অরিত্র এবং বাবা ওকে নিয়ে গেল শ্যামনগরে। ষষ্ঠী পুজো হলো। প্রদীপ জ্বালিয়ে রাখা হলো দিন রাত। মা বললেন আজ বিধাতা পুরুষ মেয়ের কপালে ভবিষ্যৎ লিখে যাবেন। তিস্তা জিজ্ঞাসা করল, সেটা তো জন্মানো মাত্রই নাকি লেখা হয়? মা মাথা নাড়লেন, না, আজ ষষ্ঠী পুজোর পর লেখা হবে। কি লিখবেন? আশ্চর্য, আমি জানবো কি করে? যাতে ভালো কিছু লেখেন তাই প্রার্থনা কর। কোনো লাভ হবে না। বেশি বুঝে গেছিস। হ্যাঁ মা, বিধাতার একটা ছাপা ফর্মুলা আছে। মেয়ে জন্মালেই তার কপালে সেই ফর্মুলাটাকে ছেপে দেন। তবে ভদ্রলোক খবর রাখেন না যে দিন পাল্টে যাচ্ছে দ্রুত। নিজেদের কপালের লেখা মুছে দেবার ক্ষমতা মেয়েরা নিজেরাই অর্জন করে নিচ্ছে। তোমার নাতনিকে নিয়ে তাই আমার কোনো চিন্তাও নেই।
একটা পরিবর্তন দেখতে পেল তিস্তা। মেয়ের জন্য অরিত্র যেন চনমন করে। চন্দনপুকুরে থাকলেও অফিসে যাওয়ার সময় ফেরত পথে শ্যামনগর ঘুরে না গেলে তার চলে না। 15-20 দিনেই টিয়াও যেন বাবার স্পর্শ বুঝে ফেলল। এই ব্যাপারটা তিস্তার খুব ভালো লাগছিল। কোনো মেয়ে যদি বাবার ভালোবাসা না পায় তাহলে তার জীবনের 2/3 অপূর্ণ থেকে যাবে। মাসখানেক বাদে ফিরে এলো সে চন্দনপুকুরে। সঙ্গে মা এলো। কাজের মেয়েটা বাবার দেখাশোনা করতে পারবে। শ্যামনগর থেকে চন্দনপুকুর এমন কিছু দূরে না। ইচ্ছে হলেই বাবা চলে আসতে পারবে। মা এলো তিস্তাকে গুছিয়ে দিয়ে যেতে। আজকাল অরিত্র তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। সে নাকি একজনের সঙ্গে সাময়িকভাবে ডিউটি বদল করেছে। এখন সর্বত্র বেশ সুখ সুখ ভাব ছড়ানো। বাবার ইচ্ছে ছিল তিস্তা ইংরেজি ভাষায় অধ্যাপনা করুক। অঙ্কের নিয়ম মেনে জীবন চললে হয়তো এতদিনে তাই সে হতে পারত। বিজ্ঞাপন জগতে সে যখন মোটামুটি অভ্যস্ত, তখনই বাড়িতে একটা চিঠি এলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। দীর্ঘকাল আগে করা কার্ডের অনুকূলে প্রথম চাকরির পরীক্ষায় বসার আমন্ত্রণ। চাকরিটা ট্যুরিস্ট ব্যুরোয়। পাকা সরকারি চাকরি। সে বিজ্ঞাপন সংস্থায় যা পাচ্ছিল তার থেকে কম, কিন্তু নিশ্চিত জীবন। বাবা বলেছিলেন, সোনার জামার চেয়ে সুতোর জামা অনেক আরামদায়ক। এখানে যে টেনশন নিয়ে তোকে কাজ করতে হচ্ছে, যে রাঘব বোয়ালদের মুখোমুখি হতে হচ্ছে, তা থেকে তো বেঁচে যাবি। কথাটা মনে ধরেছিল। সিরিয়াস হয়ে পরীক্ষা দিয়েছিল। তারপরে ইন্টারভিউয়ের ডাক এবং চাকরি পাওয়া সহজেই হয়ে গেল। কোনো টেনশন নেই। যারা আসছেন তাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের হদিশ দেওয়া, খালি থাকলে ট্যুরিস্ট লজে ঘর বুক করে খবর পাঠানো, এই তো কাজ। মেয়ে হবার জন্য 3 মাস সবেতন ছুটি, তাও তো এই সরকারি চাকরির দাক্ষিণ নেই। লোক রাখতে হলো টিয়ার জন্যে। মায়ের পক্ষে বাবাকে ছেড়ে বেশি দিন থাকা সম্ভব নয়। কাজের মেয়েটিকে মা বুঝিয়ে দিয়ে ফিরে গেলেন শ্যামনগর। তার 3 দিন বাদেই টিয়ার পেট খারাপ। পায়খানা যেন বন্ধ হতেই চায় না। জমে মানুষে টানাটানি। যখন সুস্থ হলো মা বলল, তোমাদের এখানে থাকলেও নির্ঘাত মরে যাবে। তোমরা যে যাই বলো, আমি ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি। প্রথম সমর্থন এলো অরিত্রর কাছ থেকেই। মেয়ে কোথায় ভালো থাকবে তা যেন সে বুঝে গিয়েছিল। অতএব মেয়ে চলে গেল শ্যামনগরে। কয়েকটা দিন খুব খারাপ কেটেছিল তিস্তার। মন কেমন করতো খুব। অফিস থেকে ব্যারাকপুরে না নেমে চলে যেত শ্যামনগরে। সেখান থেকে ফিরতে রাত 9:30। পরিশ্রম হতো, কিন্তু মেয়েকে দেখতে পাওয়ার আনন্দের কাছে সেটা কিছুই নয়। মেয়ে হবার পর থেকে অন্য একটা চিন্তা তিস্তাকে বিব্রত করত। চিন্তা অরিত্রর আচরণ নিয়ে। শরীরে সন্তান আসার পর থেকেই সে এমন একটা ভাব করতে লাগলো যে কাছাকাছি গেলে তিস্তার ক্ষতি হয়ে যাবে। হাস্যকর এই ভাবনাটাকে কিছুতেই তিস্তা অরিত্রর মন থেকে সরাতে পারেনি। টিয়া জন্মাবার পর সে যখন সুস্থ হয়ে অফিস করছে, তখনও অরিত্র নিজেকে দূরে সরিয়ে রাখতে বদ্ধপরিকর। নিত্য নতুন ফোন দিয়ে আঁটতে লাগলো সে। শেষ ট্রেনে বাড়ি ফেরা, তিস্তার ঘুম না ভাঙিয়ে খেয়ে শুয়ে পড়ায় ও যেন স্বস্তি পেত। ছুটির দিনে তিস্তা স্পষ্ট জিজ্ঞাসা করল, তোমার ব্যাপার কি? কেন? তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? বাহ, কোথায় এড়ালাম? আসলে আমার চাকরিটা এমন। তোমার আর শরীরের চাহিদা নেই না? না, তা নয় আসলে। তোমার খারাপ লাগতে পারে। আমি একজন মানুষ, কাঁচের পুতুল নই। স্বামীর সঙ্গে সুস্থ সম্পর্ক থাকলে আমিও এসব আশা করতে পারি। তিস্তা, সত্যি বলছি, ব্যাপারটা আর আমাকে টানে না। টানে না? হ্যাঁ। তার মানে আমি তোমার কাছে আকর্ষণহীন হয়ে গেছি? না না, তুমি নও। আমি নিজেই। ডাক্তার দেখাচ্ছ না কেন? ডাক্তার? হ্যাঁ। তোমার বয়সে এটা অ্যাবনর্মাল ব্যাপার। ও, তুমি ডাক্তার দেখাবে? আশ্চর্য, আমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো? তোমার প্রবলেমটা বলবে? দূর, আমার লজ্জা করে। আমি এসব বাজে কথা শুনতে চাই না। তিস্তা কড়া গলায় কথাগুলো বললেও কেমন দুর্বল হয়ে পড়েছিল। বিয়ের পর একদম স্বাভাবিক ছিল যে মানুষ, সে মেয়ের জন্মানোর পর এমন পাল্টে যেতে পারে?
তিস্তার খুব কষ্ট হচ্ছিল। সে বলল, আমরা বিয়ে করেছিলাম কেন তোমার মনে আছে? তা থাকবে না কেন? আমরা পরস্পরের সঙ্গ চেয়েছিলাম। নিশ্চয়ই। কিন্তু কি পাচ্ছি? আমি অফিসে বেরোবার সময় তুমি ঘুম থেকে ওঠো। আমি রাত্রে ঘুমিয়ে পড়ার পর তুমি বাড়িতে ঢোকো। চমৎকার সম্পর্ক। আমি এই সম্পর্ক কক্ষনো চাইনি। বিয়ে না করলে কি তফাৎ হতো? হতো, আমাদের একটা মেয়ে থাকতো না। সেই মেয়েকে মানুষ করছে আমার মা। তোমার বা আমার সেই কাজটা করার ক্ষমতা হচ্ছে না। অথচ বিয়ের আগে তুমি রোজ ছুটির পর দেখা করতে। ও, দেখা হতো। দেখো, বিকেলে ঘন্টা দেড় দুয়েকের জন্য অফিস থেকে কেটে পড়া যায়। এই সময় কাজের প্রেশার কম থাকে। এই সময় এখনো আমি তোমার সঙ্গে কলকাতার রেস্টুরেন্ট বা কফি হাউসে দেখা করতে পারি। কিন্তু এই সময় চন্দনপুকুরে এসে আবার ফিরে যাওয়া কি সম্ভব? তুমি বলো। অরিত্র জবাব দিয়েছিল। হয়তো ঠিক। যুক্তি মানুষকে অনেক আড়াল এনে দেয়। সে যে বিখ্যাত কথা, হৃদয়ের নিজস্ব কিছু সমস্যা আছে যা কখনোই মস্তিষ্ক বুঝবে না। অরিত্র এখন মস্তিষ্কের শরণাপন্ন হৃদয়কে সরিয়ে দিতে। কিছুই করার নেই। জীবনকে জীবনের মতো মেনে নেওয়া ছাড়া বেঁচে থাকা যায় না। অফিসে আবার যাতায়াত শুরু করার দিন 10 বাদে এক বিকেলে টেলিফোনটা এলো। স্বপ্না এসে বলল, তিস্তা, তোমার ফোন। উঠে রিসিভার তুলল তিস্তা। হ্যালো, আমি কি তিস্তা সেনের সঙ্গে কথা বলছি? একজন মহিলার গলা। হ্যাঁ, আপনি? আমার নাম বললে আপনি চিনতে পারবেন না। আমি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট এজেন্সিতে কাজ করি। অফিসটা খাদি গ্রামোদ্যোগের পাশে, 3 তলায়। ও, কেন ফোন করেছেন? আমার নাম নীলিমা সেন। ও, চিনতে পারেননি নিশ্চয়ই? না। আমি আপনাকে অনেকদিন আগেই টেলিফোনটা করতে পারতাম। করিনি। কারণ আমি অপেক্ষা করতে চেয়েছিলাম। আপনার তো একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন? প্রয়োজন আছে। এখন থেকে আপনি আর আপনার মেয়ে আমার দয়ায় বেঁচে থাকবেন। আমি ইচ্ছে করলে আপনাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারি। কি বলছেন? তিস্তা কিছুই বুঝতে পারছিল না। বোঝার চেষ্টা করুন। আমি নীলিমা সেন। অরিত্র সেনের বিবাহিতা স্ত্রী। আমাদের ডিভোর্স হয়নি। বিয়ের পর যেকোনো কারণে আমরা একমত ছিলাম না। চোরের মতো অরিত্র আমাকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করেছে। ওর খুব বাচ্চার শখ। ও বাচ্চা যাতে পায় তাই অপেক্ষা করেছি এতদিন। এখন আমি ইচ্ছে করলে ওকে জেলে পাঠাতে পারি। হাতকড়া দিয়ে থানায় পাঠাতে পারি। ওর জীবন আমার হাতে। আর আপনি? আপনার বিয়েটাই অবৈধ। আপনার সন্তান জারজ সন্তান। কিন্তু আমি এসব করব না। এখন তো নয়ই। শুধু এই ভেবে আনন্দ পাবো যে আপনারা আমার দয়ায় বেঁচে আছেন। খট করে লাইনটা কেটে গেল ওপার থেকে। শেষ কথাগুলো যেন কানে ঢুকছিল না। কোনো শব্দই আর আলাদা করে মানে তৈরি করছিল না। চোখের সামনেটা সাদা। তিস্তা ধপ করে চেয়ারে বসে পড়ল। সহকর্মীরা ছুটে এলো অবস্থা দেখে। জল হাওয়ার ব্যবস্থা হলো। বাচ্চা হবার পর ট্রেন যাত্রার ধকলের জন্য এমনটা হয়েছে বলে ধারণা হলো অনেকের। স্বপ্না টেলিফোন করলো আকাশবাণীতে। অরিত্র বিব্রত গলায় বলল, সে কি? কেমন আছে? হো, কিন্তু এখন আমার রেকর্ডিং চলছে। বেরোবো কি করে? আচ্ছা, দেখি। স্বপ্নার খুব রাগ হয়ে গেল। তিস্তার চেতনা ফিরে আসতেই সে পাথরের মতো বসে রইল। স্বপ্না যখন অরিত্রর কথা বলল তখন একবার মুখ ফেরালো মাত্র। একটু একটু করে শক্তি ফিরে এলো শরীরে। সহকর্মীদের আপত্তি গ্রাহ্য না করে তিস্তা রাস্তায় পা রাখল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দিন যায় রাত যায় এর ৫ম পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।